আমদানি বাড়ানোর আশ্বাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। আলোচনায় শুল্কের ক্ষেত্রে ন্যায্যতা ও পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে তাতে জোর দেওয়া হয়েছে। এ সময় উভয় পক্ষ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় বৈঠক শেষে এসব জানানো হয়। ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার। বৈঠকে বাণিজ্য চলমান শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পরে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। আবারও শুল্ক নিয়ে আলোচনার কথা রয়েছে। চূড়ান্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনের এই আয়োজন। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটি করতে চাই তা হচ্ছে, শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। কি বলবেন এই বিষয়ে? জি, দেখেন, অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে আপডেট সেটা হচ্ছে সমঝোতা হয় নাই। বিষয়টাকে যদি আপনি চিন্তা করেন যে আমাদের প্রতিযোগী রাষ্ট্র ভিয়েতনাম, ভিয়েতনাম কিন্তু এর মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, তারা 20% পর্যন্ত আসছে, কিন্তু আমাদের জায়গাটা কিন্তু দুদিক দিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ। এক হচ্ছে আমরা এখন কতটুকু কমাতে পারবো, আর যদি আমরা আশাব্যঞ্জক কমাতে না পারি, আশাব্যঞ্জক এই সেন্সে যে আমরা সব সময় চাই আমার প্রতিযোগী রাষ্ট্রকে তার সাথে যদি আমি সমান থাকি তাহলে আমার ব্যবসাটা হয়তো টিকে থাকবে। কারণ কাপড় যখন চিন্তা করা হয়, কাপড়টা একটা নেসেসারি গুডস, আর কাপড়টা এক ধরনের লাক্সারি গুডস। অতএব আমেরিকা অর্থনীতির সাথে এটার ভোগ থাকবে, একই সাথে হচ্ছে তাদের ভোগের পরিমাণটাও ক্লোদিং এ বাড়বে। এখন তারা কিন্তু নিজ দেশে যেহেতু উৎপাদন করতে পারবে না, কারণ আপেক্ষিক খরচ তত্ত্ব তা সমর্থন করে না, অতএব তাদের কিন্তু আমদানি করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই আলোচনাটা কোথায় গিয়ে ঠেকে, তার উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আরএমজির। সেই ক্ষেত্রে একটু জানতে চাইব যে শুল্ক নিয়ে দর কষাকষিতে বাংলাদেশ কি পিছিয়ে রয়েছে বলে মনে করছেন? এটা স্বাভাবিকভাবেই বলা চলে। যখন যে রাষ্ট্রগুলোকে চিঠি দেওয়া হয়েছিল, সতর্ক করা হয়েছিল, প্রথমে চিঠি দেয় না, 3 মাসের জন্য স্থগিত করা হয়েছিল, তখন এই স্থগিতের মধ্যে যাদের বাণিজ্যিক কূটনীতি শক্তিশালী তারাই কিন্তু একটা সমঝোতার মধ্যে পৌঁছতে পারছে। তার মধ্যে আপনি চিন্তা করতে পারেন আমাদের প্রতিযোগী, মানে আমরা যেহেতু আরএনজি 80% রপ্তানি, 80-র বেশি শতাংশ রপ্তানি হয় একটা খাত থেকে, অতএব আমরা আমাদের প্রতিযোগী রাষ্ট্রের দিকেই তাকাই। তারা যদি পারে, আপনি যদি এই মুহূর্তে আলোচনা করে সমাধান করতে হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে বাণিজ্যিক কূটনীতি সেটা কিন্তু দুর্বল। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই সফলতার পিছনে না হওয়ার পিছনে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে এই 3 মাসের মধ্যে প্রকৃতপক্ষে যারা অংশীজন বলতে হচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি, তারা কিন্তু নেগোসিয়েশনটা শুধু এক স্টেজে না, ডিফারেন্ট টিয়ারে নেগোসিয়েশন করতে হয়। কারণ হচ্ছে 5 টাকার জিনিস যদি $15 বিক্রি করে, অতএব ব্যবসায়ীদের মধ্যে সেই প্রফিট মার্জিন নিয়ে ডিসকাশন হতে পারে, এই 35% আসলে এই ডিভিশনটা কার মধ্যে হবে। এটা কিন্তু একজন, আপনি যদি বলেন সরকারি আমলা, তার পক্ষে দেখবেন যে গত বছর হয়তো অন্য মন্ত্রণালয়ে ছিলেন, এখন কমার্স মিনিস্ট্রি, এখন কমার্স মিনিস্ট্রির প্রতিনিধি হিসেবে উনি গিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে যখন নেগোসিয়েশন করতে হয় তখন কিন্তু আপনার ওই বিষয়ে দক্ষ জ্ঞান এবং এই সমস্ত মানুষ, বার্গেনিং ক্যাপাসিটি যাদের আছে, তাদেরকে কিন্তু ইনভলভ করতে হয়। আপনি টোটাল প্রতিনিধি দলটা দেখবেন। সেই কারণে একটু বিস্ময় হয়েছি, কারণ হচ্ছে যে এই প্রতিনিধি দল, আমি বলবো যে অংশীজনদের নিয়ে আলোচনা গুলা যাওয়ার কথা ছিল, সেইটা কিন্তু আমার মনে হয় খানিকটা দুর্বল রয়ে গেছে। যেহেতু আপনি নেগোসিয়েশনের কথা বলছিলেন, পাশাপাশি প্রতিযোগী রাষ্ট্রের কথা বলছেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আসলে বাংলাদেশকে কি করতে হবে বলে মনে করেন?
শুনেন, দেখেন, শক্তিশালী রাষ্ট্র সবসময় শক্তি প্রদর্শন করে। এক কথায় বলতে গেলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কথা যদি বলেন, এটা প্রতিষ্ঠিত করা হয়েছে বিশ্ব থেকে ব্যারিয়ার গুলা মুক্ত করতে, যে সমস্ত বাধাগুলা রয়েছে দূর করার জন্য। এখন যুক্তরাষ্ট্র যেখানে ট্যারিফ ধীরে ধীরে অ্যাবলিশ হয়ে যাবে, আমাদের পূর্ণ প্রতিযোগিতার দিকে যাবে, এবং পূর্ণ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে বলা হয় দি আর দ্য পায়োনিয়ার। অতএব তারাই যদি ইম্পোজ করে, এটা হচ্ছে ডাব্লিউটিওর কন্ট্রাডিক্টরি এবং এটার বিপরীত মুখী কার্যক্রম বলে আমি মনে করি। আর এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু করছে, এখন বাংলাদেশের যে জায়গাটায় আলোচনা আসতে হবে সেটা হচ্ছে, বাংলাদেশকে আমাদের প্রতিযোগী রাষ্ট্র ভিয়েতনাম রয়েছে, একই সাথে ভারত কিন্তু তাদের পরিমাণটা, এক্সপোর্টের পরিমাণ বৃদ্ধি করছে। দেখবেন 2024 সালের পরিসংখ্যানে বাংলাদেশ যখন 38 বিলিয়ন এক্সপোর্ট করেছে, ইন্ডিয়া কিন্তু 16 বিলিয়ন এক্সপোর্ট করেছে। অতএব তারাও কিন্তু প্রথম 5টা দেশের মধ্যে পড়ে। অতএব পার্শ্ব, এবং তারা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ এই সেক্টরটাকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী করার জন্য, আরো প্রতিযোগী হওয়ার জন্য তারা নানা রকম কার্যক্রম নিচ্ছে। অতএব আমাদের পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারতের দিকে যেরকম নজর রাখতে হবে, একইভাবে আমরা এবং ভিয়েতনাম প্রায় সম পরিমাণ রপ্তানি করি। অতএব সেই জায়গাটা পাশাপাশি আমরা যদি সর্বশেষ আরেকটা বিষয় একটু জানতে চাইবো, শেষ পর্যন্ত যদি কোনো অগ্রগতি না হয়, সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সহ অর্থনীতিতে কি প্রভাব পড়বে বলে মনে করেন? তাত্ত্বিক দিক থেকে যখন ওই দেশের দ্রব্যের দাম বাড়বে, কাপড়ের দাম বাড়বে, তখন স্বাভাবিকভাবেই আমাদের যে এক্সপোর্ট তার পরিমাণ কমবে। কনসিকুয়েন্সটা হচ্ছে, কিছু ইন্ডাস্ট্রি হয়তো সার্ভাইভ করতে পারবে না। তার মানে হচ্ছে, কিছু ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, তখন আনএমপ্লয়মেন্টের আরেকটা জায়গা বড় কনসিকুয়েন্স, সেই ইম্পোর্ট যদি 2 বিলিয়নেও কম হয়, সেই 2 বিলিয়ন কিন্তু বাংলাদেশের ঘাড়ে যখন পড়বে, তখন কিন্তু আমাদের ফরেন কারেন্সি রিজার্ভেও একটা বড় ধরনের প্রেসার পড়বে। যখন আমরা, তখন টাকার মান কিন্তু ধরে রাখাটা আমাদের জন্য আরো কঠিন হবে বলে আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।